শিমুলে ড্রয়িং রুমে। সবাইকে শুভেচ্ছা। আমি একটা অনুষ্ঠান করব অনেকদিন থেকে চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এটা হয়ে উঠছিল না। হঠাৎ করে যার সাথে কথা বলে এবং এই নামটা তার দেওয়া, তাকে নিয়ে আজকে আমার প্রথম এপিসোড, এবং ফাল্গুনকে সামনে রেখে তাকে অনেক প্রশ্ন করব, তার ব্যক্তিগত অনেক কথাও আমরা শুনবো আজকে। তো চলেন কথা বলি তার সাথে। আমার খুব পছন্দের মানুষ বন্যা মির্জা। এত কিছু বললি, বললাম সবাই তো ভাববে তোর সাথে আমার পরিচয়ই নেই, সেটা একটু সবাইকে বল। না, তোমাকে তো আমি চিনি, আমাদের সম্পর্ক প্রায় শৈশবে বলা যাবে। হ্যাঁ, মানে 30 বছর তো হবেই না? তা তো বটেই, বেশি হবে। হ্যাঁ, 30 বছরের হবে। আমি তখন থেকে বন্যা আপুকে চিনি, তাই কি না? হ্যাঁ, এবং একটা থিয়েটারের মাধ্যমে আমি বন্যা আপুর সাথে আমার দেখা এবং কথা, এবং তার যে আদর, এটা আসলে মানে এটা অন্যরকম আদর। এই আদরটা আসলে বলে বোঝানো যাবে না। সে যে আমাদেরকে আদর করে, তার মানে সে সবাইকে খুব আদর করে, কিন্তু স্পেশালি আমরা যারা আছি থিয়েটারের কিছু মানুষ, তাদেরকে সে আসলে খুব ভালোবাসে। এবং সেই জন্য আমি তাকে বলছি, বন্যাপু আসতে হবে এবং তুমি প্লিজ আসো। তাকে প্লিজও বলতে হয় নাই, বলছি তুই শুরু কর, আমি আসবো। বন্যাপু আজকে আসছে এবং বন্যাপুর সাথে আমি কথা বলবো, কারণ আমি তার সাথে অনেক কমফোর্টেবল কথা বলাতে। সেই জন্য আসলে তোমাকে আজকে প্রথম এপিসোডে নিয়ে আসা। অনেক ধন্যবাদ শিমুল। এই জন্য ধন্যবাদ যে আমি যেভাবে তোকে ডাকি সেটাই বলছি। তুই এমন একটা অনুষ্ঠান করবি, ঠিক করছিস, সাজিয়েছিস, তো আমরা দেখি না সবাই মিলে কি হয়। এটা এমন না যে আমরা অনেক সিরিয়াসলি অনেক কিছু ভেবে নিয়েছি, কিন্তু ঠিক আছে, এটা একটা আসলে আমাদের আনন্দেরই জায়গা, কারণ আমরা তো এই কাজটা করছি একটা অন্য দেশে এসে। তো সেই দেশটাতেও অনেক বাংলাদেশি মানুষ থাকেন। আমার মনে হয় তোর পরিকল্পনা আছে, যেটা আমরা কথা বলেছি, যে আসলে কেবল চেনা মানুষ নন, যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, যারা নিজের উদ্যোগে নানান ধরনের কাজ করে এখানে তাদের জায়গা তৈরি করছেন, তারাও এই অনুষ্ঠানের অতিথি হবেন। অর্থাৎ আসলে এটা কোনো সেলিব্রিটিদের জন্য অনুষ্ঠান না। তো এখানে অসংখ্য মানুষ আসবেন তাদের নিজের কাজে নিয়ে কথা বলবার জন্য, নিজের কথা বলবার জন্য। মানুষের গল্পের তো শেষ নেই। তো সেই জন্যই আমার খুব ভালো লাগলো। তো আমি হয়তো শুরু করলাম, দু একজন লোক হয়তো আমাকে চেনেন, কিন্তু তার মানে এই না যে মানে এমন মানুষেরাই অতিথি হবেন। সেটা আমি একটু বলে দিলাম দর্শক। কিন্তু তোমাকে যখন আমি বললাম আইডিয়াটা খুব ভালো, এই কারণে ধন্যবাদ দিয়েছি। কিন্তু তোমাকে যখন আমি বললাম বন্যাপু আমার একটা নাম দরকার, আমি এই নামটা দিতে চাই, শিমুলের সাথে একটি সন্ধ্যা, আরো অনেকগুলো নাম বললাম, তখন তুমি আমাকে একটা নাম বললে, ওইটাই মনে হয় আমার কাছে মনে হলো যে বেস্ট নাম আমার এই ড্রয়িং রুমের জন্য। আসলে সকলেই নাম দেন, বৈঠকখানা বা এমন অনেক কিছু বলেন। আমার মনে হলো যে আমরা তো নর্মালি মানে বলে থাকি যে আমাদের ড্রয়িং রুম, তাই না? সেই জন্য আমার মাথায় সাথে সাথে এলো এটা। ঠিক আছে, তাহলে তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি আমি এখন? নিশ্চয়ই। আমরা হয়তো আমাদের জানি, কিন্তু যারা দেখবেন তাদের জন্য নিশ্চয়ই কিছু প্রশ্ন তো থাকবে। যে কোনো প্রশ্নই আমাকে করা যাবে। আচ্ছা, তাহলে আমি বলি তোমাকে যে বাংলাদেশে আমরা সবাই সবার জায়গা থেকে ব্যস্ত। তুমি তো অনেক ব্যস্ত, যেটা সত্যি কথা। তুমি কাজ করো, থিয়েটার করো, তারপরে তুমি বিভিন্ন নাটকে শুটিংয়ে থাকো, তখন দেখা খুব কম হতো। কিন্তু তুমি আমেরিকায় হঠাৎ করে চলে আসলা, এবং এসে আমার কাছে মনে হলো যে আমি হঠাৎ করে তুমি একদিন আমাকে ফোন দিলা যে শিমুল আমি এইখানে, তুই কেমন আছিস, তোর গান শুনবো। আমি তো তখন আশ্চর্য হয়ে গেলাম যে বন্যা আপু বাংলাদেশ ছেড়ে এখানে কেন আসছে, কেন আসছো তুমি বলো? আসলে তোর সাথে দেখা হবে বলে। যাই হোক, সেটা হলো মানুষ তো বিভিন্ন কারণে আসেন এখানে, মানে আমেরিকাতেই হোক বা যে কোনো জায়গায় তাদের যাবার বিভিন্ন রকম কারণ থাকে। আমার কারণটা অত খুব
খুব সিরিয়াস কিছু না। দীর্ঘদিন টেলিভিশনে কাজ করছিলাম, থিয়েটারে কাজ করছিলাম, নানান রকম কাজের সাথে যুক্ত ছিলাম। তো আমার আসলে মনে হলো যে আমি একটা কোথাও যাব, বিরতি নেব, এটা নেওয়ার সুযোগ যেহেতু আমাদের মতো মানুষের আছে, তাই জন্যই ভেবেছি। তো ওখানে কেউ মানে নিজের মতো করে ঘুরবো ফিরবো, খাবো, কাজ করব, একরকম করে নিজের মতো থাকবো। আসলে ওই রকম একটা ভাবনা থেকে আসা, খুব যে আমি যেতেই হবে এখানে, থাকতেই হবে এখানে, এখানেই থেকে যাব, এরকম ভেবে আসেনি। কিন্তু খুব মজা বলছি যদিও, ব্যাপারটা তো মজার না, সিরিয়াসলি আসলে বলি। সেটা হচ্ছে খুব সিরিয়াস একটা ব্যাপার কি, আমরা যখন আসি এখানে আমরা কখনো সব সময় না নিজের দেশের মানুষ হয়ে থেকে যাই। এই দেশটা যে আমাদেরকে মানে রাখলো, থাকতে দিল, এবং আমার বিশেষ করে আমার যে আকাঙ্ক্ষা কোথাও গিয়ে আমি আমার মতো করে থাকবো, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে আমি এখানে এলাম, সেই জায়গাটা যে তৈরি আছে বা হলো, সেটা তো এই দেশটা আমাকে দিয়েছে, তাই না? ফলে আমার মনে হয় যে অনেক কিছু আমরা বলতে পারি, বলি, আছে, সেটাও ঠিক, কিন্তু তার সাথে এটা আমাদের বারবার আসলে অ্যাকনলেজ করতে পারা জরুরি যে এই দেশটা আসলে অনেক দিয়েছে, আর এখানে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। অনেক আবারও বলছি, অনেক রকম বিষয় তো কাজ করে। আমি পজিটিভ দিকটাই বলছি যে আসলে কেন মানুষ এখানে আসতে চান, থাকতে চান, প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন কারণ থাকে, কিন্তু আমার কারণ এটাই যে এভাবে আসবো, থাকবো। এবং দেশ মানে কিন্তু কেবল একটা ভূখণ্ড না, দেশ কিন্তু মানুষ। আমার দেশের অনেক মানুষ এখানে থাকে, তেমনি এই দেশেরও মানুষ আছে, এবং সেই মানুষগুলোকে না নিজের ভাবতে পারতে হয়। সেটা কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষকে আসলে নিজের মানুষ করে নেওয়া, নিজের মানুষ করে ভাবা। তারা ভাবলো কিনা, এত কিছু ভাবতে গেলে অনেক কমপ্লেক্স হবে, অনেক বড় আলোচনা হবে সেটা। কিন্তু তুমি যদি ভাবতে পারো, তুমি যদি নিতে পারো, একটা সময় ওরাও নেবে, অন্যরাও নিতে পারে। মানে এটা একটা মানে রেসিপ্রোকাল, মানে এটা একক কোনো ব্যাপার না, বা একপাক্ষিক না, এটা দ্বিপাক্ষিক, এবং সময়ের সাথে সাথে যেটা ঘটে। আচ্ছা, আমি আমি খুঁজে পাই না আর কি, আমি চিন্তা করি যখন আমি খুঁজে পাই না প্রশ্নের উত্তর, সেটা হলো তোমাকে জিজ্ঞেস করি। তোমার কাছে সব প্রশ্নের উত্তর আছে আমি জানি। এমন না, বল। সেটা হলো আমি অনেকেই দেখছি যে অনেকে এখানে এসে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছে, আমাদের পরিচিত অনেকেই, বিশেষ করে নাটকের মানুষ, গানের মানুষ। এটা কেন হচ্ছে আসলে? ও সবাই এখানে আসছে কেন? আসলে সারা পৃথিবীতেই সকল সময় ওই কারণেই বললাম এই দেশটা কিন্তু জায়গা দিয়েছে অনেক মানুষকে, তাই তো? তো সকল সময় শিল্পীরা কিন্তু নানান জায়গায় গিয়ে নিজের দেশ ছাড়াও আর একটি বড় জায়গা, যেখানে অনেক সম্ভাবনা বা সুযোগ আছে, থাকতে পারে, তেমন জায়গায় আসেন এবং সেই জায়গাটিতে থাকতে শুরু করেন, কাজ করতে শুরু করেন। এটা কিন্তু বাংলাদেশের মানুষদের ক্ষেত্রেও সত্য। কেউ কেউ হয়তো জায়গাটা তৈরি করতে পেরেছেন, কেউ পারেননি। এখনো আমাদের আসলে ডায়াসপোরাতে আমাদের যে কমিউনিটি, সেই কমিউনিটিতে কিছু যে একেবারে কাজ হয়নি, যারা এসেছিলেন অনেক বছর আগে, তারা কিন্তু চেষ্টা করে অনেক ধরনের কাজ করবার চেষ্টা করেছেন, এবং আমি বলবো কোথাও কোথাও তাদের মতো করে 30টা বছর কাটিয়ে তারা হয়তো খানিকটা সফলও হয়েছেন। সেই সফলতাটাকে আসলে আমাদের সামনে এগিয়ে নেবার দায়িত্ব যারা আসবেন পরে তাদের। এখন সেটা কিভাবে হয়, ওই যে বললাম যে মানুষকে নিজের ভাবতে শিখতে হয়, আবার ছাড়তেও পারতে হয়, দুটোই আছে, সবকিছুই দুটো দিক থাকে। তো সেটা হলে আমরা এই একটা বড় জায়গার সুযোগ পাবো, আর সেটা যে কোনোভাবেই, যে কোনো শিল্পীর ক্ষেত্রে। অনেকের বলেছে আমি অনেক কারণ থাকে, কিন্তু শিল্পীরা যদি মনে করে থাকেন এটা, তাহলে এখানে যদি তারা কিছু করতে পারেন, তাহলে সেটা তো আসলে বাংলাদেশের জন্যই খুব ভালো একটা জায়গা বলে আমি মনে করি, তাই না? মানে বাংলাদেশের শিল্পী বড় একটা জায়গায় এসে যদি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই সেটা দেশের জন্য ভালো। আর এমনিতেই
শিল্পীরা ছাড়াও, তুই প্রশ্ন করেছিস কেবল শিল্পীদের নিয়ে, অন্য মানুষেরাও তো আসেন আসে। এবং তারা থাকেন, কাজ করেন। সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভালো। মানে রেমিটেন্সের একটা বিশাল ব্যাপার তো রয়েছেই, সেটাকে আমরা দেখি না সেভাবে। আবার মানে দেখা দরকার, এটা খুব জরুরি অ্যাকনলেজ করা, কারণ অনেক অনেক কিন্তু মানুষ বাইরে থাকেন বাংলাদেশে, যারা এখানে কাজ করেন, তাদের পরিজন থাকেন দেশে, সেখানে টাকা পাঠান। এটা আমরা সকলেই জানি এবং এটা নিয়ে অনেক কথাও হয়, কিন্তু আসলে আমরা যখন খুব সিরিয়াসলি দেখবার চেষ্টা করি তখন দেখি না, বলতে থাকি যে চলেই তো গেছো, এখন আবার কি। ব্যাপারগুলো এমন নয়, মোটেই না। এর থেকে হয় আরো অনেক বড়, এটা আসলে অনেক দীর্ঘ একটা আলোচনা। সেটাই। আচ্ছা, একটু সিরিয়াস হয় কি, আমি যে ভাবি যে আমি খুব সিরিয়াসলি কিছু বলবো না, কিন্তু আসলে বলেই ফেলি, মানে ওইখানে যেতে পারি না। না তোমার সিরিয়াস কথাও খুব ভালো লাগে শুনতে। আচ্ছা, এখন তুমি থিয়েটার নিয়ে কিছু বলো, তোমার থিয়েটার, তোমার প্রাণের থিয়েটার দেশ নাটক নিয়ে। দেশ নাটক নিয়ে বলবার তো কিছু নেই, আমি থিয়েটার নিয়েই বলি, আলাদা করে অবশ্যই বলবার আছে, কিন্তু মানে আমি বলতে চাইছি আলাদা। এখানেই আমার জন্ম, মানে অ্যাক্টর হিসেবে। আচ্ছা, আমি অ্যাক্টর হওয়া খুব কঠিন কাজ, অভিনেতা হওয়া খুবই কঠিন কাজ আমি মনে করি, কারণ এটার কোনো শেষ নাই, যার শেষ নাই সেই কাজ, সেটা তো হয়ে ওঠা যায় না। তো একটা সময় গিয়ে আমার মনে হচ্ছে এটা হয়ে ওঠা যাবে না আর কোনো দিন, এটা সম্ভব না, কিন্তু একটা পথ পরিক্রমা আছে। তো দেশ নাটক সেই জায়গা যেখান থেকে আমি এই জার্নিটা শুরু করেছি, এই যাত্রা পথে চলতে শুরু করেছি। আকাঙ্ক্ষা ছিল আমার যে আমি এই থিয়েটার করব, সেখান থেকেই আওয়াল ভাইকে বলা, আওয়াল ভাইকে বলছে আওয়াল ভাই আমি থিয়েটার করবো, আমাদের দলে একজন সিনিয়র সদস্য। হ্যাঁ, আওয়াল ভাইকে আমি বলেছি যে আওয়াল ভাই আমি থিয়েটার করবো। তখন আওয়াল ভাই যেহেতু দেশ নাটক করতেন, উনি আমাকে দেশ নাটকে নিয়ে গেছেন। আমি যে কোনো দলেই যেতে পারতাম হয়তো, কিন্তু আওয়াল ভাইকে, উনি কাছের মানুষ, আমাদের এক শহরে বেড়ে ওঠা, তো আওয়াল ভাই আমাকে নিয়ে গেছেন, সেই কারণে আমি দেশ নাটক করেছি। এবং ওখানে কুষ্টিয়ারও আরো আমরা যেখানে বড় হয়েছে স্কুল পড়েছি আর কি, সেই সব জায়গাতে অনেক মানুষ, মানে সেসব মানুষ আছেন, ফলে খুব একটা পরিজনের মতন একটা এনভায়রনমেন্ট ছিল, নিজের মতন একটা এনভায়রনমেন্ট ছিল। সেই কাজ করা করতে করতে অনেকগুলো বছর চলে, তোর সাথে আমার পরিচয় যতদিনে তত 32 বছর হচ্ছে আসলে দেশ নাটক আমার। তো এতগুলো মানে অর্থাৎ আমার বয়সের অর্ধেকেরও বেশি সময় আমার এখানে কেটেছে। তো সেই কারণে এই দলটার প্রতি আমার মমতা ভালোবাসা আছে, কিন্তু নানান কারণে কখনো কখনো আমি থাকতেও চাইনি, কারণ আমার মনে হয়েছে যে আসলে কেউই তো অপরিহার্য না। এই যে আমি এখন নেই, চলে এসেছি, কিছু তো বন্ধ নেই, তাই না? বন্ধ থাকা উচিত না, চলবে, এটাই স্বাভাবিক, চলছে এবং চলবে। কিন্তু আমার মনে হয় সকল মানুষকে তার প্রাপ্য জায়গাটুকু, সম্মানটুকু অথবা তার নামটুকু তাকে অ্যাকনলেজ করা, এটা খুব জরুরি। সেই কাজটা আমরা অনেকেই করতে পারি না, সেটা সকল দলেই বাংলাদেশে আছে, ঘটে, সকলেরই মনে কষ্ট আছে। আমি নিজেকে অত ওইভাবে দেখি না, এটা আসলে দেখবার বিষয়, কে কিভাবে দেখছেন। আমি মনে করি আমার যতটুকু করবার ছিল আমি করেছি, দলও আমাকে অনেক কিছু দিয়েছে, আমি এভাবেই খুশি থাকি, আমি একটা খুশি লোক, সবকিছুতে খুশি খুশি থাকি। তুমি মিস করো না? না, আমি কোনো কিছুই মিস করি না আসলে। না থিয়েটার মিস করি কিনা বললে আমি বলবো যে আমি আর কিছু শিখিনি, তো এমনকি টেলিভিশনের অভিনয় না, ওটা আমি যখন ভাবছি যে আমি এখান থেকে একটু আলাদা হব, আমার জন্য কঠিন হয়নি। থিয়েটারটা আমি এখনো মানে ডিসোসিয়েট করতে পারিনি। আমি দেখবি যে তুই ফেসবুকে পুরানো ছবিগুলো দেই, কখনো কখনো আমার বিভিন্ন নাটকের এক একটা ছবি দেই, এটা আসলে এক ধরনের নিজেকেই ঘুরে দেখা, নিজেকে ঘুরে ফিরে দেখা যে আমি আসলে এতটা সময়ই দিলাম, আমি কি পেলাম। খ্যাতি টাতি এসবের কথা বলছি না, অভিনেতা হবার মতন জায়গায় মানে বা বলবার মতো জায়গায় গেলাম কিনা, এই ঘুরে ফিরে নিজেকেই দেখা, এত আসলে খুব সিরিয়াসলি আমি দেখি না। কিন্তু
নানান সময় ঘটেছে যে দলে কাজ করবার ক্ষেত্রে মনোমালিন্য, সেটা সকল দলেই ঘটে, আমারও ঘটেছে। তবে আমি একটু চুপ কম থাকি আর কি। হয়তো অনেকে অনেক কিছু মেনে নেন, আমি একটু মেনে নেই না, আমি একটু কথা বলি। তো এমনিতে আমি দলে কোনো মানে আমার মতামত দেই না, কিন্তু খুব প্রয়োজন মনে হলে তখন আবার আমি বলি। কিন্তু মূলত আসলে আমার থিয়েটারটা করাই কাজ, দলের মালিক হওয়া আমার কাজ না, দলের বড় কিছু হওয়া আমার কাজ না, এবং আমি এটা কখনো হতে চাইনি। এখন তোকে যে কথাটা বলবো এটা হাস্যকর, কিন্তু কোনো না কোনোভাবে আমি বহুদিন ধরে এটা বিশ্বাস করতে শুরু করেছি যে মানুষ চাইলেই কিছু না হতে পারে না, সে কিছু না কিছু হয়েই যায়। এটা খুব একটা বড় সমস্যা মনে হয় আমার কাছে। মানে আমি যদি চাই, কথার কথা, আমরা সবাই কিছু না কিছু হতে চাই, কিন্তু আমি যদি চাই যে আমি কিছুই হব না, সেটা হতে পারা যায় না, খুব কঠিন। মানে আমি কিছু হতে চাই না, এরকম একটা জায়গায় দাঁড়ানো খুব কঠিন। এমন কি হওয়া যায় না, কিন্তু আমার মনে হয় এটা হতে পারলে খুব মজা হতো, ভালো হতো। সবাই বলবে এখন তো তুমি কি, তোমাকে মানে লোক চেনে তাই তুমি এই কথা বলছো, এমন না। আসলে এই কাজটাই কঠিন, একদম কিছু হব না, কোথাও গিয়ে আমার আমার আমি এত মানে এক ধরনের নৈলিপ্তি কাজ করে। আসলে মনে হয় চিল্লো না চিল্লো ওরকম একটা জায়গায় অন্তত আসতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না চিল্লেই ভালো ছিল। এগুলো অনেক অন্তরায় হয়েছে আমার 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 রিয়েলাইজেশন, যেহেতু বলছি আমি আমার কথাই বলি, চলাফেরা, মানুষের সাথে মেশা, কথা বলা, অন্য মানুষকে জানা, অনেক অন্যভাবে দেখেছেন মানুষ। মানে পরিশেষে তো আমাকে একজন হয়তো মানে চলতি ভাষায় নায়িকা হিসেবে ট্রিট করেছেন, কেউ অভিনেতা হিসেবে ট্রিট করেছেন, এভাবেই করছেন যারা চেনেন। যারা চেনেন না তাদের সাথে কথা বলার যে আনন্দ, যে মজা, সেটা খুব অন্যরকম, খুবই অন্যরকম। আমাকে কিন্তু রাস্তায় হেঁটে গেলে খুব সহজ না আইডেন্টিফাই করা, যতক্ষণ না আমি কথা বলবো। এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমার দেখা, তুমি মাস্ক পরা, আমি আর তুমি কোথায় জানিয়ে যাচ্ছিলাম, তো তুমি যখন কথা বলছো পাশে একজন বলতেছে, আমাকে প্রশ্ন করতেছে, উনি বন্যা মির্জা না? তখন আমি বললাম যে না, উনি তো বন্যা মির্জা না, উনি বন্যা মির্জা। জাস্ট তোমার ভয়েসটা শুনেই সেচিদা, এইটার থেকে বড় পাওয়ার কি হতে পারে? তোমার চেহারাও দেখতে হয় না বন্যা আপু। এটা হয়তো অবশ্যই পাওয়া, কিন্তু আমার যেহেতু একটু মানে আমার ভয়েসটা যেহেতু একটু আনইউজুয়াল, সেই কারণে হয়তো এই ঘটনাটা ঘটে। কারণ এমন ঘটেছে, আমি সারাক্ষণই ঘটে আসলে। আমি অন্য একটা দোকানে গিয়েছি, কিছু কিনছি, পাশের দোকান থেকে কিছু বললো, আপনার গলা শুনে বুঝলাম এখানে আপনি। তো আমার চেহারা আসলে ম্যাটারই করে না, গলাটাই সমস্যা। তো সেটাও আমি কোনো সময় কাজ করছি, এখানে তো অনেক বাঙালি মানুষ থাকেন, তারা আচ্ছা আপনাকে তো চিনি, মানে হয়তো মাস্ক পরা, ঠান্ডা লেগেছে, যেহেতু আমি স্কুলে কাজ করি, বাচ্চাদের সাথে কাজ করি, তা আমি হয়তো একটু মাস্ক পরে থাকি, তখন হয়তো বলবে যে আপনি বন্যা মির্জাকে চিনেছি, যতই মাস্ক পরে থাকেন চিনেছি, এরকম বলে। আমি আর কি জানার আছে বল। কিন্তু আমার নিজের কাছে এখন খারাপ লাগছে, কারণ মানে আমার প্রোগ্রামটা খুব শর্ট টাইমের জন্য, বাট তুমি যেভাবে কথা বলতেছো, আমি অনেক কিছু আমিও জানতেছি, আমি এগুলো জানতাম না, সত্যি কথা। তোমার কাছে অনেক কিছু শেখার আছে, কিন্তু আমার এই ছোট টাইমের ভিতরে মানে আমার মনে হইতেছে যে না, আমি প্রথম এপিসোডটা অনেক বড় করে করব। তোমার একটা কথাও কাটা যাবে না, কারণ তুমি যে সুন্দর করে বলছো। আমি তোমার কাছে আরো কিছু জানতে চাই। এখন আমি যেহেতু প্রোগ্রামটা আমি ফাল্গুনে অন এয়ার করব, সেহেতু তুমি ফাল্গুন নিয়ে কিছু একটা বলো। আচ্ছা, ফাল্গুন আমার জন্য মানে আমাদের মানে দেশে, বিশেষ করে বাংলাদেশে, সারা পৃথিবীতে যেমন ভ্যালেন্টাইন পালন হয়, তো আমাদের দেশে একসাথে অনেকগুলো জিনিস থাকে আর কি। মানে ফাল্গুন থাকে, তারপর ভ্যালেন্টাইন থাকে, তো মানুষ দুটোই একসাথে পালন করে থাকে, এবং রাস্তাগুলো অপূর্ব, মানে হলুদ রঙে ভরে যায়, মেয়েরা ছেলেরা সকলেই শাড়ি পরে বাইরে যান, এই কাজগুলো মানে দেখতে তো ভাল লাগে। কিন্তু
আমার জন্য 14 তারিখটা, ফাল্গুন তো 13 তারিখ, আমার জন্য 14 তারিখটা বিশেষ করে ভ্যালেন্টাইনের দিনটা আমার কাছে অন্যরকম ভালোবাসার দিন। এই জন্য যে ওই দিন আসলে দেশপ্রেমের মতো ভালোবাসার দিন। এই জন্য যে ওই দিন মজিদ খান শিক্ষানীতির বিপক্ষে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্ররা মিছিল করেছিল, সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল। ফলে ওই দিনটা আমার জন্য আলাদা। হ্যাঁ, ওই দিনটা আমাদের জন্য দীপালিদের দিন। ওই দিনটা ছাত্ররা পথে নেমেছিল, তাদেরকে গুলি করা হয়েছিল। ওটাই বেশি মনে থাকে আমার, কারণ আমার মাথাটা এমনিতেই খুব পলিটিক্যাল, মানে হয়তো সকলেরই, কারণ ওই মানে পলিটিক্স ছাড়া জগৎ আসলে আমি কিছু জগৎটা আমি ওইভাবে দেখি না। এটা এমন না যে দলীয় কোনো বিষয়, এটা এমন একটা বিষয় যে মানুষ আসলে বাঁচেই রাজনৈতিকতার ভেতরে, অর্থাৎ তার সকল কিছুই তাই। তো যার ফলে হয় কি যে কোনো একটা ক্রাইসিস যখন আমি দেখতে পাই বা আমার মাথায় ওটা থাকে, তখন অন্য উদযাপনটাকে আর আলাদা করে আমি দেখতে পারি না। তো এটা নিয়ে কিন্তু আমি টেলিভিশনে অনেক শো করেছি, বিভিন্ন অনুষ্ঠানে, টক শোতে হয়, প্রতিবারই হয়। এই এই ঘটনাটার জন্যই হয়। যেমন ভ্যালেন্টাইন থাকে, তেমনি ওই ঘটনাটা নিয়েও হয়। এটা বিশাল ঘটনা বাংলাদেশের জন্য। অনেক মানুষ মারা গিয়েছিলেন, ছাত্রছাত্রী। একটা বড় মিছিল বের হয় এবং সেটা পুরান ঢাকার দিকে যায় বা ওই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে। এটা নিয়ে গল্প করলে আবার অনেক গল্প করা যাবে, কিন্তু সেটা মনে হয় একটা অন্যদিকে চলে যাব আমরা। সেজন্য আমি এইটার থেকে সরছি, আমি একদম পুরোপুরি ঘটনাটা বলছিও না, কিন্তু জানেন সকলেই। তো ওইটা আমাকে অনেক বেশি মাথাকে অকুপাই করে রাখে ওই দিন। কিন্তু তার সাথে অবশ্যই ফাল্গুনের দিনটা, এর মধ্যে আরো একটা আনন্দের জিনিস ঘটে কিন্তু আমাদের, তা হচ্ছে বইমেলা চলতে থাকে। বইমেলা চলতে থাকে, ফলে প্রচুর মানুষ ওই দিন বইমেলায় যান এবং পুরো বইমেলাটা হলুদ রঙের হয়ে যায়। দারুণ অভিজ্ঞতা আসলে। কিন্তু আমি খুবই কম বের হই সকল সময়, তাই জন্য আমার অনেক বেশি বলবার কিছু নেই, তবে আমার দেখতে খুব ভালো লাগে। তুমি যখন কথা বলো তখন মনে হয় শুধু শুনি আর শুনি, কারণ জানিও তো অনেক কিছু। এমন না, জানা মানে জানতে চাইলেই মানুষ জানতে পারে। মানে এটা আসলে মানুষের যে বিষয়ে যার আগ্রহ সে জানতে পারবেই, যেভাবেই হোক সে জানতে পারবে। তোকে যদি আমি ফোক গানের কথা জিজ্ঞাসা করি, তাহলে তুই আমাকে যে তথ্য দিতে পারবি, আমি তোকে সে তথ্য দিতে না, তোমার মতো সুন্দর করে দিতে পারবো না জীবনে, কারণ তুমি অনেক কিছু জানো। সত্যি কথা, আমরা অনেক পড়ো। না, পড়ি তেমন না, আমার আগ্রহ আসলে জানার বিষয়টা আমার আগ্রহ, পড়বার বিষয়টা আমার আগ্রহ, পড়ার ব্যাপারটা আমার ছোটবেলা থেকে আগ্রহ। এটা কোনো মানুষ এটাকে খুব ইন্টেলেকচুয়াল একটা অ্যাক্ট হিসেবে দেখে, আমি দেখি না এবং আমি মনেও করি না সেটা, কারণ এটা একটা অভ্যাসের মতন। পড়তে পড়তে মানুষের পড়া হয়, না পড়তে পড়তে অভ্যেস নষ্ট হয়ে যায়। তা আমি এটা করিনি, আমার যেহেতু জানার আগ্রহ আছে, ফলে আমি সেটা নানান কিছু পড়তে থাকি। বিষয়গুলো এরকম, এটা এটা কোনো বিশেষ ব্যাপার না। আমি খুব কবিতা ভালোবাসি, ভীষণ। আমি শুরু করেছি কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ দিয়ে, এক এককে এক বাবা কোথায় দেখ, দুই এককে দুই একটুখানি শুই। তো শিশু ভোলানাথ আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বই, কারণ আমি এত ছোটবেলায় মা পড়ে পড়ে শোনাতো, তারপরে আমি যখন পড়তে শিখতে শুরু করি তখন ওটা পড়া শুরু করেছি। সেখানে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যে আমার জীবনে তো বটে, কারণ আমি শুরু করেছি এটা দিয়ে বই পড়া। তারপরে তো আমি কবিতা পড়তে শুরু করি, আমাদের বাড়িতেই যেসব বই টই ছিল সেই বই থেকে। সুকান্ত ভট্টাচার্য, আমার বাবা আমার জন্মদিনে বই দিতেন, কবিতার বই, খুব দুর্দান্ত একটা মেরুন রঙের কাপড়ে বাঁধাই করা জীবনানন্দ দাশের একটা কবিতা কাব্যগ্রন্থ ছিল আর কি, রূপসী বাংলা। তো ওটা বহু বছর আমি টেনে টেনে নিয়েছি, পাতা টাতা একেবারে রুটি হয়ে গেছিল ছিঁড়ে। কিন্তু আমার কাছে দুটো বই থাকে, একটা হচ্ছে বুদ্ধদেব গুহ সম্পাদিত আধুনিক বাংলা কবিতা,
আরেকটা আরেকটা বই আমার কাছে থাকে, 2-3টে বই থাকে, কিন্তু এই দুটো সবসময়ই থাকে। সেটা হচ্ছে যে রুশ দেশের উপকথা বলে একটা বই আছে, ওই যে বাচ্চাদের উপকথা, ওটা আমার খুব পড়তে ভালো লাগে। শিবকা বুরকা জাদুকার লড়কা চেকনায় ঘোড়া সামনে এসে দাঁড়ায়, এগুলো আছে ওর মধ্যে। ছোট্ট গোল রুটি চলছি গুটি গুটি, গমের ধামা চেছে ময়দার টিন মুছে, জুড়োতে ছিল যে পালিয়ে এলাম সে, বুড়ো পেলো না বুড়ি পেলো না, আরে খ্যাকশিয়াল তুইও পাবি না। আরো আছে লম্বা, মানে এই বই দুটো আমার খুব পছন্দের। এই বই আমার কাছে এই বই আমার কাছে থাকে, আছে, এটা আমি পড়ি। আর খুব মজা তোমার। আমি খুব রূপকথা পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তোমার কি কোনো চিন্তা ভাবনা আছে এখানে, মানে আমেরিকায় তুমি নিজে কোনো থিয়েটার গ্রুপ করবা কিংবা কোনো প্রোডাকশন করবা? আমি না খুব, মানে আমার জীবনটা খুব মানে কি বলবো, এটাকে কি বললে ভালো হয়, আমি উদ্যোক্তা গোছের কোনো মানুষ না। আমি একটু কর্মী গোছের মানুষ। আমাকে একটা কেউ কাজ দিলে সেই কাজটা আমি খুব সুন্দর করে নামিয়ে ফেলতে পারি। মানে আমি করব, আমাকে করতে হবে, আমি ইনিশিয়েট করব, এই ব্যাপারগুলো আমার মধ্যে কম আছে। কিন্তু কেউ যখন একটা কাজ শুরু করে তার সকল কিছু আমি গুছিয়ে দিতে পারবো। আমার একটু লিডারশিপ ব্যাপারটা ঠিক আমার অত মানে পছন্দের বিষয় না, ভালো লাগেও না আমার। আমার মনে হয় যে একটা টিমে কাজ করব, সবাই মিলে কথা বলবো, সবাই সব কিছু করবে। যে কারণে আমার সলো পারফরমেন্স, মানে অন্যেরটা দেখতে ভালো লাগে, আমার নিজের করতে অত ভালো লাগে না। আমার মনে হয় একা একা পারফরমেন্স করছে সব মানুষ গুলো বসে, আর থিয়েটারটা একটা মানে অনেক মানুষের কাজ না। হ্যাঁ থাকছেন, তারপরে লাইটে থাকছেন, মিউজিকে থাকছেন, মঞ্চে থাকছেন, নানান মানুষ থাকছেন, কিন্তু পারফরমেন্স যে নিজে করছে এটার ভেতরে যে একটা কিছু আছে আমার লাগে যে সেটা সেটা আমার অত, আমি কিন্তু অত এনজয় করি না জিনিসটা। আমার কো একটা থাকবে, তার সাথে ইন্টারাকশন হবে, এই যে বল ছোড়াছুড়ি সংলাপের জিনিসগুলো আরেকটা মানুষের সাথে হবে, এটা আমি যত উপভোগ করি, আমি একক অভিনয় অত উপভোগ করি না। কিন্তু সকল অভিনেতার নাকি স্বপ্ন থাকে, আমার কখনো এক ধরনের স্বপ্ন ছিল না, কিন্তু তবুও আমি একটা করেছি, দেশ নাটকেই করেছি। মাসুম রেজা সেটার সব কাজই ওখানে, মাসুম রেজার বেশিরভাগ আর কি। তো উনি একটা নাটক লিখেছিলেন পারো নামে, সেটা আমি 5টা শো করেছি। আমি যেহেতু নেই, আমাদের দলের সুষমা করছেন, তিনি অভিনেতা। এখন তার হয়তো এটা খুব স্বাভাবিক, প্রত্যেকটা মানুষ বললাম না অনেক অভিনেতার মানে আকাঙ্ক্ষা থাকে যে তারা এটা করবে, কিন্তু আমার আসলে করেছি, ঠিক আছে, এই আর কি ব্যাপারগুলো। কিন্তু এখানে করবা না? ওই জন্যই বললাম যে আমি আসলে নিজের দল নিজে করব, কিন্তু কেউ যদি আমাকে করতে বলেন, ডাকেন, আমি যা শিখেছি, যেহেতু আমি থিয়েটার স্টুডেন্ট, তো আমাকে যদি কেউ বলেন একটা কিছু করে দিতে, লাইট করতে পারি, সেট ডিজাইন করতে পারি, কস্টিউম ডিজাইন করতে পারি, কম্পোজিশন করতে পারি, ডিরেকশন দিতে পারি। কিন্তু আমি চাই তুমি আমাদের জন্য কিছু একটা করো। আমি জানি না, যদি সুযোগ হয় নিশ্চয়ই আমি করব। থিয়েটারের কাজ তো করবার জন্য আমি মানে মুখিয়ে থাকবো, এটা খুব স্বাভাবিক। চেষ্টা করব করার, কিন্তু আমার আসলে ওই যে বললাম যে কেউ আমাকে বলেন যে কাজ করতে চান, তাদের সাথে গিয়ে আমি কাজ করতে পারি, এই। আচ্ছা, তোমার একটা নাটক, মঞ্চ নাটক দর্পণের শরৎ শশী, তারপরে নিত্য পুরাণে দ্রৌপদী, দ্রৌপদীও তুমি করেছো, তারপরে আমাদের শরৎ শশী করেছো। তুমি কি ওই নাটকের কোনো একটা ডায়লগ কি আমাকে একটু শোনাতে পারবা? আমি মিস করি তোমার শরৎ শশীর ডায়লগ। আমার জন্য প্রথমে বলে নেওয়া জরুরি যে আমাদের দলের মানে নিশাত আপাকে তো সকলেই চেনে। নিশাত আপা না থাকার পর মনে হচ্ছে আমি আর অভিনয় করতে পারবো না। ওনার সাথে আমি 2টি নাটকে অভিনয় করবার সুযোগ পেয়েছি। একটা ঘর লোপাট, ওটা আমার প্রথম নাটক, আর দ্বিতীয় হচ্ছে দর্পণের শরৎ শশী। এটাও খুব গুরুত্বপূর্ণ যে দর্পণের শরৎ শশী আমি শুরু করি 50তম শো থেকে, কারণ নিশাত আপা এবং মিমি আপা করতেন আমি যে চরিত্রটা করি। মিমি আপা আমাদের সিনিয়র অভিনেতা, তিনি 50তম শোটি করতে পারেননি। সেটি আমার এখনো মাথায় থাকে যে একজন অভিনেতা 49তম শো পর্যন্ত করলেন এবং 50তম শোটি তিনি করতে পারলেন না বিবিধ কারণে, অথবা যাই থাকুক না কেন, সেটি তার জন্য কত কষ্টের ছিল। এবং ওই জায়গাটাতে আমি যখন অভিনয় করছি,
ভীষণ আমি বুঝতে পারি যে ও কেমন লাগতে পারে। আমার কিছু করার ছিল না, কারণ দলের শো আমাকে করতে হবে। আমি দল ওই সময় আর কেউ নেই যে করবেন, কিন্তু আমার কখনো ভুল হয় না এটা যে মিমি আপার কেমন লেগেছিল সেই দিন। হয়তো ওনারই মনে নেই এখন, কিন্তু আমি প্রত্যেকটা শোতে আমি সারাক্ষণ অনুভব করতাম যে আসলে কত খারাপ একজন অভিনেতা লাগতে পারে। আমি ওই 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 রকম একটা জায়গা থেকে আমি শুরু করি আসলে দর্পণের স্বর্ণশশী। তো অবশ্যই আমার এগুলো মনে হয়, আমি কখনো ভুলি না, আমার কোনো দিন ভুল হয়নি। মানে একবার যে মানে ভুলে যে মঞ্চে উঠবো এমন হয়নি। আর আমি খুব এমনি টেন্স ধরনের অ্যাক্টর, খুব সহজে চরিত্র করতে পারি না। আমার জন্য খুব কঠিন, কারণ আমি এত ভাবতে থাকি, আমি প্রথম দিকে কিছুই করতে পারি না, মানে কিছুই করতে পারি। 3 মাস চলে যায় রিহার্সাল করতে, আমাকে প্রথম দিন তুই যা দেখবি 3 মাস পরেও তুই তাই দেখবি। আমি রেডি হই আসলে শেষের 2 সপ্তাহ 3 সপ্তাহে, এবং এই এতগুলো সময় লাগে। এবং আমার এখনো মনে হয় নার্ভাস লাগছে। মানে আমি নিজে যখন বারবার কাজটা শেষ করি, আমি ভাবি যে আমি কিভাবে করলাম, কিভাবে পারলাম, কিভাবে সম্ভব হলো। আমার এত কঠিন লাগে কাজটা, খুব কঠিন লাগে। তাহলে ওই যে এখন তুই সংলাপ শুনতে চাইছিস, সংলাপ আর ওই গানটা সহকারে ঘর আমার গলায় আর কিন্তু গান তোমার শোনা গলায় দরকার ওই গানটা আসলে খুব ভালো লাগে। না। কিন্তু আমরা যারা গান গাই তাদের গানটা আমি গাইছি না, কিন্তু একটা নিশাত আপার সাথে সংলাপ, নিশাত আপা দাঁড়িয়ে আছেন মঞ্চে, স্মৃতিকণ্ঠ আসবে অপেক্ষা করছে। তার আগে মেয়েটিকে উনি খানিকটা প্রস্তুত করেছেন নিজের মতো করে, শরৎ শশীকে। তো এবং 2-1 দিন কথা তো বোঝে যে 2-1 দিন রিহার্সালও হয়েছে। তো মেয়েটা আসে ভেতর থেকে, শরৎ শশী আর মনোরমা, নিশাত আপার চরিত্র নাম, উনি দাঁড়িয়ে দেখছেন বাইরেতে। তখন বলে যে কার জন্য অপেক্ষা করছো দিদি? তিনি বোধহয় আজ আর এলেন না। এসো গো দিদি, মোর বড় ঘুম পায়, একা একা না পারি ঘুমোতে, না পারি জাগতে। কাল কি হবে গো? কাল পারবো তো? সেইখানে তুমি থাকবে না, একা পড়ে যাবো হাজার মানুষের মধ্যে, হাত পা কেঁপে মরে যাবো না তো? কত যে ভাবনা জাগে রে, ভাবনাকারী কয় আগে মোর জানা ছিল না। তারপর আমার আরো তো অনেক কিছু আছে বারবার আমি মানে এটা খুব নিশাত আপার কথা মনে করিয়ে দেবে। তো থাকে পর্যন্ত। আচ্ছা, মানে আমাদের তো সবারই মন খারাপ হয় সামটাইমস। তোমার কি মানে তখন তোমার কি করতে ইচ্ছা করে? কোথাও গেলে ভালো লাগবে এরকম কিছু, নাকি গান শুনবা? আমি দেখছি তুমি খুব গান পছন্দ করো। আমি মানে আমরা তো গান গাই, আমরা কিন্তু অত নাটক দেখি কিংবা নাটক নিয়ে সবসময় পড়ে থাকি ওরকম কিছু হয় না। তোমাকে আমি সবসময় দেখছি তুমি গানটা, তুমি অনেক গান জানো এবং অনেক গান শোনো। আমি সব ধরনের গান শুনি, আর গান শোনাটা আমার একটা নেশার মতন। মানে গান ছাড়া আমি থাকতে পারি না আসলে, গান আমাকে শুনতেই হবে। আমি এমনও দিন যায় না যে আমি কখনো গান শুনি না, গান আমাকে শুনতেই হবে। এবং নানান ধরনের গান, এমন না যে আমি একটা রকমের গান শুনি। অনেকেই হয়তো কেবল রবীন্দ্রসঙ্গীত শুনি, অনেকেই হয়তো কেবল ক্লাসিক্যাল, নানান ধরনের উচ্চাঙ্গ শুনে থাকেন, কেউ হয়তো শুধু পপ শুনে থাকেন, হতে পারে, আমি জানি না। কিন্তু আমি আমার গানের বই পড়ার টেস্ট তো এমন, গানের টেস্ট এমন, আমি দুনিয়ার হাজার ধরনের গান শুনি। মানে ইংরেজি, বাংলা, অমুক তমুক যা কিছু পাওয়া যায় সব কিছু শুনি। মানে আমার সুর ভালো লাগলে আর কথা বুঝতে পারলে আমি সেই গান শুনতে থাকি। কিন্তু তোমার মন খারাপ হলে তুমি কি করো বলো তো আমাকে? আমি আসলে খুব একা থাকতে পারি। আচ্ছা, ভীষণ একা থাকতে পারি। আমার আসলে খুব মন খারাপ আমি করি না, মানে আমি মন খারাপ হতে দেই না। ওই কারণেই বললাম, আমি হয়তো গান শুনি বা আমি হয়তো বই পড়ি, আমি কিছু না কিছু করি, কিছু না কিছু করতে থাকি সব সময়। ফলে আমি মন খারাপটা যে মন খারাপ হয় এটা আমি সহজে কাউকে শেয়ারও করি না। মানে সকলেই হয়তো বলবেন আমি আমার কথা কাউকে শেয়ার করি না, আমি করি, অবশ্যই করি, এমন না যে আমি করি না।
খারাপ লাগা তো আমরা সারাক্ষণই বলতে থাকি, কিন্তু মন খারাপের যে বিষয়টা, এটা ভীষণ ভারী আসলে, এটা বহনযোগ্য না, এটা খুব কঠিন জিনিস। আমাদের হয় না যে আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু আনন্দ, দুঃখ এত ভারী যে আমরা কিন্তু বেঁচে থাকতে পারতাম না সারাক্ষণ দুঃখ বহন করতে হলে। মানুষের জীবনটা না আনন্দেই বেশি সময়, দুঃখ খুব কম সময়। এত ভারী যে আমরা আসলে বেঁচে থাকার সামর্থ্য হারিয়ে ফেলতাম যদি সমান হতো জিনিসটা। মানে ধরে নেই যে 50 ভাগ দুঃখ 50 ভাগ আনন্দ, এমন হলে আমরা বহন করতে পারতাম না সেটা। আমরা বেশিরভাগ সময় আনন্দে থাকি, খুব অল্প সময় আমাদের মন খারাপ হয়। যাদের বেশিরভাগ সময় যারা দুঃখে থাকেন তারা নানান ধরনের সিদ্ধান্ত নিয়ে নেন জীবনের জন্য, বহনযোগ্য থাকে না তখন আর, খুব কঠিন, ভীষণ কঠিন। আমি আসলে কিছুই করি না, আমি কোনো না কোনো কাজ করতে থাকি। মন তো মানুষের খারাপ না, আমার কোনো জায়গা নেই যে আমার ওই জায়গাটা গেলে আরো বেশি ভালো লাগবে। আসলে মন খারাপের সময় মানুষ আসলেই আরো বেশি মন খারাপ হয় এমন কাজ করতে থাকে, খেয়াল করে দেখ। আমি তুই করিস না, দেখা যাবে যে মন খারাপ, তুই এমন একটা গান ছাড়লি যেটা আরো মন খারাপ হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি তাই, যে মন খারাপের সময় মানুষ কখনোই যাই এখন একটা এমন তখন তোর একটা ভালো লাগবে না, হই হুল্লোড় করা জায়গায় তখন আরো খারাপ লাগতে থাকে, তখন মনে একা কোথাও গিয়ে বসে থাকে। তো মন খারাপের সময় তাই করে না মানুষ, যে আরো বেশি মন খারাপের কাছে যায়। সেজন্য আমি এটা অ্যাকনলেজ করতে চাই। কিন্তু আমার মন খারাপ এখন লাগতেছে যে আমি আরো দীর্ঘ করতে পারতাম এই প্রোগ্রামটা, সত্যি কথা। এত সিরিয়াস মন না, খারাপ। কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি আরো একদিন আসবে। আমি আসবো, কোনো অসুবিধা নেই। আমি চাই তুই অনেক রকম মানুষের সাথে, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি তোকে একটা কথা বলি, এটা খুবই দুর্দান্ত হবে যে অনেক মানুষের সাথে তুই কথা বলবি, তোরও খুব ভালো লাগবে। চেনা অচেনা, পরিচিত জন অপরিচিত জন, মানুষের মধ্যেই তো কত গল্প, কত ধরনের তাদের বেদনার, আনন্দের, তাদের সফলতার গল্প, সকল তাদের পরিবারের গল্প, নানান ভাবে নানান কিছু বেরিয়ে আসতে থাকবে। এটা কিন্তু বিশাল অভিজ্ঞতা, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এবং সাধারণ মানুষ একেবারেই হেঁটে চলছে পাশে, হয়তো কেউ তাকে খেয়ালই করছে না, কিন্তু তুই তার গল্পটা এনে শুনছিস, সেটা অন্য মানুষ শুনছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ও হবে তোর জন্য। এই অভিজ্ঞতার কিন্তু কোনো তুলনা নেই। ফলে আমার মনে হয় যে আমরা তোর অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই মানুষগুলোর গল্প জানবো, তারাও কি আসলে কিছু হতে চান নাকি না হতে পারতেও চেয়েছেন কখনো, সেই গল্পগুলো আমরা জানবো। এই যে আমরা যখন গল্প করতে আসি আমরা আর না হয়ে থাকতে পারি না, কারণ গল্পগুলোর ভেতর দিয়ে আমাদের হওয়া তৈরি হয়। তো আমরা চাইলেই পারি না, আমাদের জন্য সম্ভব হয় না। বা এই অনুভূতিটা খুব অদ্ভুত, মানে খুবই ডিলেমার, এটা ডিল করাও খুব কঠিন। মানে এটা নিয়ে হয়তো একদিন এটা নিয়েই কথা বলা যাবে, এত লম্বা সময় যে মন খারাপ মানুষের কেন লাগে, কেমন লাগে, কখন কেমন অনুভূতি হয়, এবং সেগুলো নিয়ে একদিন আমরা গল্প করতে কথা বলবো। ঠিক আছে, আমি বরং বলি তোর জন্য অনেক শুভকামনা রইল। অনেক মানুষ আসবেন, তাদের গল্প দর্শক দেখবেন, শুনবেন, তারা তাদের ওপিনিয়ন বলবেন, কখনো তারাও আসতে চাইতে পারেন, সেই পথটাও খোলা থাকলে ভালো, তারাও আসবেন। এসে যদি কেউ বলে আমি আসতে চাই, আমি কথা বলতে চাই, তাহলে সেই সুযোগটাও তাদের থাকলো। তেমনও জায়গা যদি এটা হয় খুব দারুণ হবে। শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। আমাকে দিয়ে শুরু করেছি, সেজন্য আমি একটু বলবো একটু না, আমার এই প্রোগ্রামের জন্য তুমি পারফেক্ট মানুষ আমার কাছে, সত্যি কথা। অনেক অনেক ধন্যবাদ। এভাবে বলিস না, আমারও খারাপ লাগবে। আসলে তেমন কেউ আমি তো অবশ্যই না, কিন্তু তাও এই যে গল্প করলাম না, আমি আসলে তোমার সাথে যেভাবে কথা বললাম, আমি আমার ড্রয়িং রুমে এইভাবে সবার সাথে কথা বলতে চাই। তাই ওরকম কোনো ফর্মালিটিস যে না এই সেই এগুলো কিছু না। যেমন আমি এই যে আমার বাসায় কিন্তু টুকটাক শব্দ হচ্ছে, কিচেনের শব্দ হচ্ছে ওইদিকে, হ্যাঁ এটা হলো হবেই। এবং আমার মানডেইন একটা শো, এটা নিয়েই আমার ড্রয়িং রুম আসলে, সেই জন্যই এটার নাম শিমুলের ড্রয়িং রুম।
হ্যাঁ, কারণ পুরো পুরো বাড়ি তো আর নেওয়া যাচ্ছে না, ফলে ড্রয়িং রুমটুকুই থাকুক। দর্শককে বলবো যে শিমুলের জন্য আপনাদেরও শুভাশিস থাকুক, সেই প্রত্যাশা করি। আর তোকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা, অনেক আদর শিমুল। থ্যাংক ইউ বন্যা আপু। এই ছিল শিমুলের ড্রয়িং রুমের আজকে প্রথম পর্ব। আপনারা আপনাদের মন্তব্যের মধ্যে আমাকে জানিয়ে দিবেন প্রোগ্রামটা কেমন লেগেছে। কখনো দেখা যাবে যে আপনারাই শিমুলের ড্রয়িং রুমের গেস্ট হয়ে এসেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ ফাল্গুন।